আসসালামু আলাইকুম। আমি সেলিনা পারভিন, সহকারী শিক্ষক, আজিগড়া উচ্চ বিদ্যালয়, রূপসার, খুলনা। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা আল্লাহর অশেষ কৃপায় ভালোই আছো। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তো আজকে আমরা অষ্টম শ্রেণীর বিজ্ঞান বিষয়ের অষ্টম অধ্যায় নিয়ে আলোচনা করব। আমাদের অধ্যায়ের নাম হচ্ছে রাসায়নিক বিক্রিয়া। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজ আমরা অষ্টম শ্রেণীর বিজ্ঞান বিষয়ের অষ্টম অধ্যায়ে রাসায়নিক বিক্রিয়া অধ্যায় নিয়ে আলোচনা করব। তো রাসায়নিক বিক্রিয়া রাসায়নিক বিক্রিয়া প্রিয় শিক্ষার্থীবৃন্দ, লক্ষ্য করো, আজ আমরা রাসায়নিক বিক্রিয়ার অধ্যায় নিয়ে আলোচনা করব। তো রাসায়নিক বিক্রিয়া এই অধ্যায় শিখতে গেলে আগে আমাদের প্রতীক, সংকেত, যোজনী সম্পর্কে জানতে হবে, যেটা না জানলে আসলে এই অধ্যায়টা পড়ানো সম্ভব নয়। তো প্রতীক কি? প্রতীক হচ্ছে মৌলের নামে সংক্ষিপ্ত রূপকে প্রতীক বলা হয়। মৌলের পুরো নামের সংক্ষিপ্ত রূপকে প্রতীক বলা হয়। যেমন হাইড্রোজেনের প্রতীক হচ্ছে এইচ, অক্সিজেনের প্রতীক হচ্ছে ও, ক্লোরিনের প্রতীক হচ্ছে Cl। প্রতীক প্রিয় শিক্ষার্থীবৃন্দ, প্রতীক হচ্ছে কোনো মৌলের পুরো নামের সংক্ষিপ্ত রূপকে প্রতীক বলা হয়। তো প্রতীক হচ্ছে, যেমন হাইড্রোজেনের প্রতীক হচ্ছে, যেমন ধরো, প্রিয় শিক্ষার্থীবৃন্দ, হাইড্রোজেনের প্রতীক হচ্ছে এইচ। অক্সিজেনের প্রতীক হচ্ছে কি? ও। ক্লোরিনের প্রতীক হচ্ছে Cl। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, ক্লোরিনের প্রতীক Cl। এইভাবে প্রত্যেকটা মৌলের পুরো নামের সংক্ষিপ্ত রূপকে হচ্ছে প্রতীক বলা হয়। তবে কিছু কিছু ব্যতিক্রমও আছে, যেমন হচ্ছে কিছু কিছু মৌলের প্রতীক নেওয়া হয় ল্যাটিন নাম থেকে। যেমন সোডিয়ামের প্রতীক হচ্ছে SO হওয়ার কথা, সেটা না হয়ে Na হয়, মানে ন্যাট্রিয়াম। এর ল্যাটিন নাম হচ্ছে ন্যাট্রিয়াম। তাহলে সোডিয়ামের প্রতীক হচ্ছে, সোডিয়ামের কি হবে? Na। SO না হয়ে Na হয়েছে, কারণ হচ্ছে ল্যাটিন নাম ন্যাট্রিয়াম। তো আমরা প্রতীক জানলাম। প্রতীক হচ্ছে মৌলের নামের পুরো নামের সংক্ষিপ্ত রূপকে প্রতীক বলা হয়। তো প্রতীক লেখার নিয়ম আছে। প্রতীক লেখার নিয়ম হচ্ছে মৌলের পুরো যে নামটা, তার প্রথম অক্ষরটা নিতে হয়। যেমন আমরা এখানে আমরা নিয়েছি হাইড্রোজেনের এইচ, প্রথম অক্ষরটা নিয়েছি, তাই না? তো প্রতীক লেখার নিয়ম হচ্ছে মৌলের নামের প্রথম অক্ষরটা নিতে হয়। তো শুধু যে প্রথম অক্ষর নিলে হবে তা নয়, কিছু কিছু মৌলের আবার যদি প্রতীক একই হয়ে যায়, যেমন ধরো কার্বনের প্রতীক সি। হ্যাঁ, তো ক্যালসিয়ামের প্রতীক তাহলে কি হবে? ক্যালসিয়ামের প্রতীক হচ্ছে Ca। ক্যালসিয়ামের প্রতীক হচ্ছে প্রথম অক্ষরটা নিতে হবে এবং তার পাশে দ্বিতীয় অক্ষরটা নিতে হবে। প্রথম অক্ষরটা ক্যাপিটাল লেটার আর পরেরটা স্মল লেটারে নিতে হবে। তো যদি কোনো মৌলের প্রথম অক্ষর একাধিক মৌলের প্রথম অক্ষরটা একই হয়ে যায়, সেক্ষেত্রে প্রথম লেটারটা নিতে হবে এবং তার পাশের লেটারটা নিতে হবে। তো তারপরেও দেখা যাচ্ছে যে
একাধিক মৌলের প্রথম লেটার এবং সেকেন্ড লেটারটাও সেম হয়ে যায়, যেমন ক্যাডমিয়াম। ক্যাডমিয়ামের ক্ষেত্রেও দেখো ক্যাডমিয়ামে কিন্তু CA এসে যায়, হ্যাঁ CA, কিন্তু CA হবে না, যেহেতু CA হয়ে গেছে, তাই না? তাহলে কি হবে, প্রথম লেটারটা নিতে হবে, আর ওই মৌলের মধ্যে যে লেটারের প্রাধান্য বেশি আছে সেটা নিতে হবে। যেমন ক্যাডমিয়াম CD প্রাধান্য বেশি আছে, তাই আমরা CD নিয়েছি। ক্লোরিনের ক্ষেত্রেও তাই, যে যেটার প্রাধান্য বেশি প্রথম লেটারটা নিয়েছি, এবং যে লেটারের প্রাধান্য বেশি আছে সেটা নিতে হবে। এটা হচ্ছে প্রতীক লেখার নিয়ম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এবার আমরা সংকেত নিয়ে আলোচনা করব। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সংকেত কি? সংকেত হচ্ছে কোনো মৌল বা যৌগের অণুর সংক্ষিপ্ত রূপকে সংকেত বলা হয়। কোনো মৌল বা যৌগের অণুর সংক্ষিপ্ত রূপকে বলা হচ্ছে সংকেত। যেমন হাইড্রোজেনের সংকেত হচ্ছে H2, হাইড্রোজেনের সংকেত হচ্ছে H2, হ্যাঁ। অক্সিজেনের সংকেত O2। তারপরে হতে পারে দেখা যাচ্ছে হাইড্রোজেন ক্লোরাইড, যেমন হচ্ছে হাইড্রোক্লোরিক এটা কিন্তু একটা সংকেত, হ্যাঁ। তো এই যে সংকেত, দুইটা পরমাণু মিলে একটা অণু তৈরি হয়, আর অণুর রূপটাই কিন্তু হচ্ছে কি সংকেত। অণুর রূপই হচ্ছে সংকেত, অণুর সংক্ষিপ্ত রূপ। তো এটা একই মৌলের হতে পারে এবং ভিন্ন মৌলেরও হতে পারে। যেমন দেখো, এখানে হাইড্রোজেন পরমাণু, দুইটা হাইড্রোজেন পরমাণু মিলে একটি হাইড্রোজেন অণু তৈরি হয়েছে, হ্যাঁ। সেক্ষেত্রে দেখো অক্সিজেন, দুইটা অক্সিজেন পরমাণু মিলে একটা অক্সিজেন অণু তৈরি হয়েছে। এটা দেখো একই রকম পরমাণু। আবার ভিন্ন পরমাণু নিয়েও সংকেত হতে পারে, সেটা হচ্ছে যে হাইড্রোজেন এক ধরনের, আর হচ্ছে তোমার ক্লোরিন হচ্ছে অন্য ধরনের পরমাণু, তাই না? তো দুই ধরনের পরমাণু মিলেও একটা সংকেত গঠিত হতে পারে। তো আমরা জানলাম যে কোনো মৌল বা যৌগের অণুর সংক্ষিপ্ত রূপকে প্রতি সংকেত বলা হয়, এবং যেমন হাইড্রোজেনের সংকেত হচ্ছে H2, অক্সিজেনের সংকেত O2, নাইট্রোজেনের সংকেত N2, এরকম একাধিক হয়। তো কিছু মানে দুইটা পরমাণু মিলে একটা অণু তৈরি হয়, সেটা একই ধরনের পরমাণু হতে পারে এবং ভিন্ন ধরনের পরমাণু হতে পারে। এখানে যেমন হাইড্রোজেন একই ধরনের দুইটা পরমাণু মিলে একটি হাইড্রোজেন অণু তৈরি হয়েছে বা সংকেত গঠিত হয়েছে। এখানে অক্সিজেনও তাই, যে দুইটা সেম পরমাণু মিলে একটি অক্সিজেন অণু তৈরি হয়েছে, যেটা অণু সংক্ষিপ্ত রূপিত সংকেত। আচ্ছা, আবার ভিন্ন ভিন্ন পরমাণু সমন্বয়ে অণু বা সংকেত গঠিত হতে পারে। এখন আমরা দেখব যে গাঠনিক সংকেতটা কি। এখন আমি তোমাদেরকে গাঠনিক সংকেতটা একটু দেখিয়ে দিব। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, লক্ষ্য করো, তোমরা জানো হাইড্রোক্লোরিক অ্যাসিড তোমাদের দেখেছি যে হাইড্রোক্লোরিক অ্যাসিডের সংকেত হচ্ছে HCl। এইটার গাঠনিক সংকেতটা কীভাবে হতে পারে দেখো, HCl, তাই না? তা এখানে হচ্ছে হাইড্রোজেনের, এটা শিখতে গেলে কিন্তু আমাদের যোজনী জানতে হবে। এটা যদি আমরা গাঠনিক সংকেতটা লিখতে যাই, যোজনী অবশ্যই জানতে হবে। এখানে দেখো হাইড্রোজেনের যোজনী 1, তাই একটা হাত, ক্লোরিনের যোজনী 1, তাই একটা হাত দেওয়া হয়েছে। তারপরে দেখো পানির সংকেত হচ্ছে H2O। তো এইটা গাঠনিক সংকেত কীভাবে দিতে পারি আমরা, দেখো এখানে হচ্ছে হাইড্রোজেন
অক্সিজেনের যোজনী হচ্ছে 2 আর হাইড্রোজেনের যোজনী হচ্ছে 1। তো হাইড্রোজেনের 2টা হাত আর অক্সিজেনের 2টা হাত, হ্যাঁ, আর হাইড্রোজেনের হচ্ছে একটা, মানে হচ্ছে যোজনী 1 এর যোজনী 1 আর এর যোজনী হচ্ছে 2। এভাবে গাঠনিক সংকেত লেখা হয়। সেরকম ধরো অ্যামোনিয়া হচ্ছে NH3, হ্যাঁ, এটা হচ্ছে অ্যামোনিয়ার সংকেত। তো এইটা গাঠনিক সংকেত কিভাবে লিখতে হয় দেখো প্রিয় শিক্ষার্থীবৃন্দ। এর গাঠনিক সংকেত হচ্ছে, দেখো, নাইট্রোজেনের যোজনী হচ্ছে 3 আর হাইড্রোজেনের 1, এই জন্য নাইট্রোজেনের 3টা হাত দিয়ে 3টা হাইড্রোজেনকে ধরে রেখেছে। এভাবে গাঠনিক সংকেত লিখতে হয়। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ দেখো, মিথেনের হচ্ছে সংকেত CH4, কার্বনের যোজনী হচ্ছে 4, হ্যাঁ, তাই 4টা হাত কার্বনের এবং হাইড্রোজেনের যোজনী 1। তো এভাবে গাঠনিক সংকেত লেখা হয়ে থাকে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সংকেত লেখার সময় মনে করো সংকেত লেখার নিয়ম আছে। মনে করো এ মৌলের যোজনী X, হ্যাঁ, আর বি মৌলের যোজনী হচ্ছে Y। তাহলে এ বি দ্বারা গঠিত সংকেত কি হবে? এ বি মৌল দ্বারা গঠিত সংকেত হবে এ নিবে Y আর বি পাবে X, মানে এর পাওয়ারটা একে দিবে আর এর পাওয়ার একে দিবে। এর যোজনী হচ্ছে X আর বি যোজনী হচ্ছে Y। তাহলে দুজন মিলে যখন একটা যৌগ গঠন হবে তখন কিন্তু দেখো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এর যোজনী যেটা সেটা বিকে দিবে আর বি যোজনী যেটা সেটা কিন্তু একে দিবে। এভাবে কিন্তু লেখা হয়। যেমন তোমার সালফিউরিক অ্যাসিড যদি লিখতে যাও, সালফিউরিক অ্যাসিড, তাই না, সালফেট H2SO4, হ্যাঁ। তো এখানে এটা হচ্ছে যৌগমূলক আর হাইড্রোজেনের যোজনী 1 আর সালফেটের যোজনী 2, তাই একে দিয়ে দিয়েছে। যেমন ধরো তোমার হচ্ছে, যেমন তোমাদের দেখিয়েছি আমি NH3, অ্যামোনিয়া দেখিয়েছি একটু আগে, তাই না। তারপরে হচ্ছে মিথেন দেখিয়েছি। দেখো এখানে কিন্তু নাইট্রোজেনের যোজনী 3, তাই 3 হাইড্রোজেন নিচে বসেছে আর হাইড্রোজেনের 1, তাই 1 দেওয়ার দরকার হয় না, এর মানে একটা নাইট্রোজেন, হ্যাঁ। এখানে কার্বনের যোজনী 4, সেই 4 কিন্তু হাইড্রোজেনকে দিয়েছে আর হাইড্রোজেনের 1, তাই কিছু লিখি নেই, একটা কার্বন মানেই একটা কার্বন, ঠিক আছে। এভাবে আসলে লিখতে হয়। তারপরে আরও কথা আছে, যেমন হচ্ছে আমি আরও একাধিক দেখাতে পারি, যেমন ধরো NO3, তাই না। তারপরে হচ্ছে তাহলে এটার যোজনী হচ্ছে, এটা কি, এটা হচ্ছে একটা যৌগমূলক, এর যোজনী 1 এর যোজনী 1, তাই কিছু বসেনি। এইভাবে কিন্তু আসলে সংকেত লিখতে হয়, হ্যাঁ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ লক্ষ্য করো, আবার দেখা যাচ্ছে একাধিক মৌলের যোজনী কিন্তু বিভিন্ন মৌলের যোজনী একাধিক হতে পারে। যেমন আয়রনের যোজনী হচ্ছে তোমার 2, 3, তারপরে হচ্ছে সালফার এরকম 2, 4, হ্যাঁ। আমি আয়রনের যোজনী দিয়ে দেখা দিচ্ছি। যেমন হচ্ছে আয়রনের যোজনী 2 ও আছে এবং 3ও আছে, ঠিক আছে। দেখো এখানে এটা হচ্ছে ফেরিক অক্সাইড আর এটা হচ্ছে ফেরাস অক্সাইড। যেটা কম হবে, এখানে আয়রনের যোজনী কিন্তু, এখানে তোমার আয়রনের যোজনী হচ্ছে 3 আর এখানে আয়রনের যোজনী হচ্ছে 2, তাহলে এটা হবে ফেরাস অক্সাইড আর এটা হচ্ছে আয়রন ফেরাস ফেরিক। যেটা 2 আছে সেটা ফেরাস হবে আর যেটা 3 ইউজ করা হয়েছে সেটা হচ্ছে ফেরিক হবে। তো এটা হচ্ছে তোমার ব্যবহার ভিন্ন ভিন্ন হতে পারে। আমি আরও দেখাই দেব তোমাদের। যদি একাধিক হয়, সক্রিয় আর সূক্ষ্ম, যেটা মনে করো কার্বনের হচ্ছে 2, 4, 6 যোজনী, এখন যেটা প্রয়োগ করা হবে সেটা তার হচ্ছে সক্রিয় যোজনী আর যেটা তার মধ্যে থেকে যাবে সেটা হচ্ছে সূক্ষ্ম যোজনী। যেমন ধরো কার্বন ডাই অক্সাইডের ক্ষেত্রে, কার্বন ডাই অক্সাইডের সঙ্গে তো এটা কীভাবে এসেছে দেখো,
এই কার্বনের যোজনী 4, অক্সিজেনের যোজনী 2, কেটে গেল, থাকলো কি CO2। এখানে কার্বনের যোজনী কিন্তু 4 ছিল, 4 ধরা হয়েছে। হ্যাঁ, এখানে কার্বনের সক্রিয় যোজনী হচ্ছে 4। আবার দেখো কার্বন মনোঅক্সাইডের ক্ষেত্রে কার্বন মনোঅক্সাইড, হ্যাঁ, অক্সিজেনের যোজনী 2, কার্বনের যোজনীও 2, তাহলে থাকলো কি এখানে 2 ধরা হয়েছে, অক্সিজেনের যোজনী কার্বনের যোজনী 2 ধরা হয়েছে। তো এইভাবে আসলে প্রয়োগটা ভিন্ন ভিন্ন হয়ে থাকে, মানে যেটা প্রয়োগ করা হবে সেটা হচ্ছে তার সক্রিয় যোজনী। তো আমি তোমাদের দেখিয়ে দিয়েছি কীভাবে আসলে এই একাধিক যোজনী কীভাবে ব্যবহৃত হয়। আর যে মৌলগুলোর একাধিক আছে পাশে আস লেখা থাকলে মনে করবো এটা কম, আর ইক লেখা থাকলে বেশিটা হবে। যেমন সালফারের 2, 4, তো যেখানে আস লেখা থাকবে 2 ব্যবহার করতে হবে, আর যেখানে ইক লেখা থাকবে সেখানে কিন্তু 4 ব্যবহার করতে হবে। আয়রনের ক্ষেত্রেও ঠিক তাই। আয়রনের ক্ষেত্রেও আসলে তোমাদেরকে ওইভাবে ব্যবহার করতে হবে, আঁচ থাকলে কম আর ইক থাকলে বেশি ব্যবহার করতে হবে। এখন আমি তোমাদের যৌগমূলক নিয়ে আলোচনা করব। যৌগমূলক হচ্ছে যখন কোনো পরমাণু গুচ্ছ একটি পরমাণু ন্যায় আচরণ করে তখন তাকে যৌগমূলক বলা হয়। যখন কোনো পরমাণু গুচ্ছ একটি পরমাণু ন্যায় আচরণ করে তখন তাকে কি বলা হয়? যৌগমূলক বলা হয়। এরা সবসময় কিন্তু একই সাথে বসে, এরা কখনোই আলাদাভাবে বসে না। কেমন? যেমন হচ্ছে তোমার অ্যামোনিয়াম, অ্যামোনিয়াম, হাইড্রোক্সিল, তারপরে হচ্ছে নাইট্রেট, নাইট্রাইট, দেখো সালফেট, সালফেট, অ্যামোনিয়াম, হাইড্রোক্সিল, নাইট্রাইট, হ্যাঁ, এগুলা সবই হচ্ছে কি নাইট্রাইট, নাইট্রেট আছে, হাইড্রোজেন কার্বনেট আছে, HCO3 আছে, তোমার হচ্ছে NO2 আছে, এগুলো সবই কি কার্বনেট আছে, সালফেট, সালফাইড আছে, সালফাইড, কার্বনেট, এগুলো সবই কিন্তু হচ্ছে ফসফেট আছে, যৌগমূলক। এগুলো সবই কি, এরা কিন্তু কখনো একা বসবে না, এরা কখনোই একা বসবে না। সালফার ডাই অক্সাইড আছে, এরা সবসময় একসঙ্গে বসবে। HCO3, ওকে। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ লক্ষ্য করো, এখানে আমরা দেখতে পাচ্ছি যে এটা কিন্তু একটা পরমাণু নিয়ে আচরণ করবে, এরা কখনো আলাদা যাবে না। যেমন তোমার এখানে অ্যামোনিয়াম, এটার যোজনী কিন্তু 1, টোটাল এটার যোজনী হচ্ছে 1, হ্যাঁ, এটার যোজনী হচ্ছে কি 2, এরকম যোজনীগুলো আছে। এটা হচ্ছে 1 যোজনী, ঠিক আছে। নাইট্রেট, নাইট্রাইট সব হচ্ছে 1, এগুলোর যোজনী। ফসফেটের হচ্ছে 3, ফসফেটের যোজনী 3। তারপর হচ্ছে সালফাইড, সালফাইড এটা হচ্ছে 2, কার্বনের 2, ঠিক আছে। নাইট্রাইট, নাইট্রেট, নাইট্রাইট সবই হচ্ছে 1। কেউ শিক্ষার্থীবৃন্দ বুঝতে পেরেছে? এগুলো হচ্ছে যৌগমূলক বলা হয়। এরা কিন্তু একটি পরমাণু ন্যায় আচরণ করে। যখন কোনো পরমাণু গুচ্ছ একটি পরমাণু ন্যায় আচরণ করে তখন তাকে যৌগমূলক বলে। আর এদের কিন্তু এরা কখনোই আলাদা হবে না, এরা একসঙ্গেই বসবে, কোনো একটা মৌলের সঙ্গে রিয়াকশন করে একটা যৌগ গঠন করবে। তো এভাবেই আসলে যৌগমূলক লেখা হয়। প্রিয় শিক্ষার্থীবৃন্দ দেখো, এবার আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি অধাতু, কিছু অধাতু মৌল। অধাতু মৌল 2 রকম আছে, অধাতু, ধাতু, আর যৌগমূলক। তো অধাতু আছে কি কি? অধাতুর মধ্যে আছে হাইড্রোজেন, ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, তারপরে হচ্ছে আয়োডিন, এগুলা সবই হচ্ছে তোমার অধাতু। এই কটার যোজনী হচ্ছে 1, এগুলোর যোজনী হচ্ছে 1। হাইড্রোজেন, তোমাদের আমি একটু দেখিয়ে দিচ্ছি প্রিয় শিক্ষার্থীবৃন্দ, লক্ষ্য করো। দেখো আমি সংক্ষেপ দিয়ে লিখে দিচ্ছি। হাইড্রোজেন, তারপর হচ্ছে ফ্লোরিন, ক্লোরিন, ক্লোরিন আছে, ক্লোরিন আছে, ব্রোমিন, আয়োডিন, এই কটা সব হচ্ছে যোজনী কত? যোজনী
এক। হ্যাঁ, আচ্ছা তারপরে হচ্ছে তোমার এগুলো সব কি, এগুলো হচ্ছে অধাতু। অধাতু, হ্যাঁ, অধাতু, এই হলো হচ্ছে অধাতু এই কয়টা। আচ্ছা তারপরে দেখো এই কয়টার যোজনী আছে কত, এক। হ্যাঁ, অধাতুগুলো দেখো এগুলা সব এক, যোজনী এক। যোজনী দুই ঘরে কারা আছে, যোজনী দুই আছে অক্সিজেন, সালফার আর কার্বন। অক্সিজেন, সালফার, কার্বন, ঠিক আছে। আর যোজনী তিন আছে হলো নাইট্রোজেন আর ফসফরাস। এটা হচ্ছে যোজনী তিন, নাইট্রোজেন আর হচ্ছে ফসফরাস। নাইট্রোজেন আছে আর ফসফরাস আছে, কেমন। আর যোজনী চার আছে কার্বন আর সালফার। যোজনী চার হলো কার্বন, সালফার। এগুলা সবই ছিল কি অধাতু। প্রিয় শিক্ষার্থীবৃন্দ লক্ষ্য করো, অধাতুতে যোজনী একের ঘরে আছে হাইড্রোজেন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন। যোজনী দুইয়ের ঘরে আছে অক্সিজেন, সালফার, কার্বন। যোজনী তিনের ঘরে আছে নাইট্রোজেন, ফসফরাস। যোজনী চারের ঘরে আছে কার্বন এবং সালফার। এগুলো সবই ছিল অধাতু, ঠিক আছে। এই যোজনীগুলো আমাদের মুখস্থ থাকতে হবে। এবার আমরা ধাতুর যোজনী এবং প্রতীক শিখব। ধাতু দেখো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, ধাতুর যোজনী একের ঘরে আছে সোডিয়াম, পটাশিয়াম, ক্যালসিয়াম। সোডিয়াম, পটাশিয়াম, ক্যালসিয়াম, সিলভার আর গোল্ড। সিলভার, গোল্ড। যোজনী দুইয়ের ঘরে আছে হচ্ছে ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, আয়রন, কপার, জিঙ্ক, টিন আর হচ্ছে লেড, টিউব। যোজনী তিনের ঘরে আছে দেখো অ্যালুমিনিয়াম, তারপর হচ্ছে আয়রন। এখানে দেখো ইক লেখা আছে, আর এটা কিন্তু আস হবে, ইক। আয়রন আর হচ্ছে গোল্ড, এই। হ্যাঁ, গোল্ড কিন্তু এখানে ইক আর এখানে গোল্ড, এই লেখা আছে দেখো দেখো, এখানে কিন্তু আস হবে, আস, ঠিক আছে। এবার দেখো যোজনী চারের ঘরে কারা আছে, আছে টিন এবং লেড, Sn চারের ঘরে, আর হচ্ছে Pb। হ্যাঁ, এরা হচ্ছে যোজনী চারের ঘরে আছে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ লক্ষ্য করো, মৌল দুই রকম ধাতু, অধাতুগুলো দেখিয়েছি এবং হচ্ছে ধাতু হচ্ছে যোজনী একের ঘরে আছে সোডিয়াম, পটাশিয়াম, ক্যালসিয়াম, সিলভার, গোল্ড। আচ্ছা দুইয়ের ঘরে আছে ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, আয়রন, তারপরে কপার, জিঙ্ক, টিন, লেড। তিনের ঘরে আছে অ্যালুমিনিয়াম, আয়রন আর হচ্ছে গোল্ড। চারের ঘর আছে টিন, লেড। এখানে আস ইক লেখা আছে দেখো, যেটা যোজনী গোল্ডের একটা আছে একের ঘরে, একটা আছে হচ্ছে তোমার তিনের ঘরে। একের ঘরেরটা হবে আস আর ইক হবে হচ্ছে তিনের ঘরেরটা। এরকম ভাবে টিন আছে দুই জায়গা দেখবা, এটা আস হবে, ওইটা ইক হবে। এটা হবে আস আর এটা কিন্তু ইক হবে, টিন। লেডের ক্ষেত্রে তাই, এটা হবে আস, এটা কিন্তু ইক হবে। তোমার এই আস ইক দেখে বুঝে নিতে হবে যে ওটা কোনটা যোজনী নির্দেশ করছে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে আমরা ধাতু যেগুলো আছে যোজনীগুলো আমরা শিখলাম, এগুলো আমাদের মুখস্থ থাকবে। এবার আমরা যৌগমূলক দেখব। যৌগমূলকে দেখো একের ঘরে আছে কারা, একের ঘরে আছে NH4 অ্যামোনিয়াম, তারপর আছে হাইড্রোক্সিল মূলক, তারপর আছে নাইট্রেট, তারপরে HCO3 কার্বনেট আছে। যোজনী দুইয়ের ঘরে আছে দেখো কার্বনেট, সালফেট, হ্যাঁ, এটা 2 হবে না, এটা 3 হবে।
আর 3-এর ঘরে আছে ফসফেটের PO4, 3-এর ঘরে আছে PO4। প্রিয় শিক্ষার্থীদের লক্ষ্য করো, তো এখানে যৌগমূলকের ক্ষেত্রে দেখো যোজনী 1-এর ঘরে আছে অ্যামোনিয়াম হাইড্রোক্সিল গ্রুপ, নাইট্রাইট নাইট্রেট হাইড্রোজেন কার্বনেট। যোজনী 2-এর ঘরে আছে কার্বনেট সালফাইড সালফেট, তারপর 3-এর ঘরে আছে ফসফেট। ক্লিয়ার? প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজ এ পর্যন্ত। আগামী ক্লাসে আমি তোমাদেরকে রাসায়নিক বিক্রিয়া, বিভিন্ন ধরনের রাসায়নিক বিক্রিয়া আছে সেগুলো নিয়ে আলোচনা করব। তো আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সবার জন্য শুভ কামনা রইল আমার। আর হচ্ছে তোমরা কষ্ট করে ক্লাস দেখতেছো, এর জন্য ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।